শীতকালে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। শীতের শুরুতে মানুষ প্রথমে নিজেদের বাড়ির কাছাকাছি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে। যখন কাছের কাঠ শেষ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে একটু দূরের জঙ্গলের দিকে এগিয়ে যায়। রেণুকা বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু তার মাথার ভেতর তখন অন্য এক পরিকল্পনা। সে ভাবল কাছাকাছি জঙ্গল থেকে তো তারা রোজই কাঠ আনে, কিন্তু এখন সেখানে ভালো কাঠ পাওয়া একটু কঠিন, খুঁজতে অনেক সময় লাগবে। তার চেয়ে বরং সে একটু দূরে যাক, যেখানে সচরাচর কেউ কাঠ নিতে যায় না। সেখানে নিশ্চয়ই অনেক ভালো এবং শুকনো কাঠ পাওয়া যাবে, আর সে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরতে পারবে। এই ভেবে রেণুকা পরিচিত পথ ছেড়ে একটু দূরের জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এলো। সে এমন একটা এলাকায় এসে পৌঁছালো যা দেখে মনে হচ্ছিল এখানে গত কয়েকদিনে বা হয়তো কয়েক সপ্তাহে গ্রামের কোনো মানুষ কাঠ নিতে আসেনি। চারপাশটা কেমন নিস্তব্ধ, বুনো ঝোপঝাড়গুলো অনেকটা ঘন। রেণুকার অনুমান ঠিক ছিল, সেখানে প্রচুর শুকনো কাঠ পড়েছিল। খুব খুশি হলো রেণুকা। সে দ্রুত হাতে কাঠ কুড়াতে শুরু করলো। তার কাজ প্রায় শেষের দিকে, কাঠগুলো গোছানো হয়ে গেছে। ঠিক তখনই সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। কি সেই ঘটনা? চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনার পরিবার সবাইকে আল্লাহ ভালো রেখেছেন। ভাইয়া, আমি নিয়মিত একজন লিসেনার। 2013 সাল থেকে আপনার সাথে আছে এবং ইনশাল্লাহ থাকবো। এটা আমার দ্বিতীয় ঘটনা। এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো কোনো সঙ্গত কারণে সেটি সিলেক্টেড হয়নি। সিলেক্ট করা বা না করা আপনার ব্যাপার। আজ যে ঘটনাটি লিখতে বসলাম সেই ঘটনাটা একটা কুয়াকে নিয়ে। সেই কুয়াটার কিছু ছবি আপনার গ্রুপে পোস্ট করেছিলাম। সবাই কমেন্ট করেছে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। অনেকে ইনবক্সে গিয়েও বলেছে। তাই আশা নিয়ে ঘটনাটা লিখতে বসলাম দ্বিতীয়বারের মতো। এই ঘটনা সিলেক্ট করা বা না করা একান্তই আপনার ব্যাপার। ঘটনায় যাবার আগে আমি আমার নানার সম্পর্কে বলে নেই। আমার নানা ছিলেন একজন নামকরা কবিরাজ। আমার নানাকে চেনে না এমন লোক খুব কম পাওয়া যাবে। আমার নানা বাড়িটা ছিল টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি গ্রামের। আমার নানার নাম ছিল টুক্কু ফকির, মোহাম্মদ টুক্কু ফকির। নামকরা কবিরাজ ছিলেন তিনি। খোঁজ নিলে অনেকেই চিনবেন। আমার নানার ঘরের পাশেই পেছনেই ছিল একটা বাঁশঝাড় এবং একটা কুয়া। সেই কুয়া ব্যবহার হতো আগেই। সেই কুয়ার বয়স সম্পর্কে লোকমুখে শোনা যায় 170 থেকে 175 বছর। আমার নানার কাছে অনেক পালিত জিন ছিল। সেই জিন দিয়ে আমার নানা কবিরাজি কাজ করাতো এবং আমার নানাকে জিনরা একটা পাথর দিয়েছিল। সেই পাথর দিয়ে নানা মানুষের রোগ নির্ণয় করত। অনেক জিনকে বোতলবন্দি করে রেখেছিলেন তিনি। মাটি খুঁড়ে পুঁতে রাখতেন বোতলগুলো। এখন আসি মূল ঘটনায়। গত আগস্ট মাসের 20 তারিখ দুপুরে আমার ফোনে আমার নানু ফোন করে জানায়, তোর নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলা বলি করছে তোর নানা সেই কুয়াতে পড়েছে। ফায়ার সার্ভিসের লোকরাও এসেছে, তুই তাড়াতাড়ি আয়। ফোন কেটে দিলেন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বলে রাখি, আমার নানার বয়স ছিল 104 বছর। ওই গ্রামের একজন লোকই ছিল যার এত বয়স। এই জন্য তার স্মরণ শক্তি খুব একটা ছিল না। হাঁটাচলা করতে পারতেন, কিন্তু নিজ থেকে কাউকে চিনতেন না। নানুর ফোন কাটার পর আমি নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার বাড়ি থেকে নানুর বাড়ি যেতে 1 ঘন্টার পথ। আমি নানু বাড়ি গিয়ে দেখি আমার নানাকে এখনো পাওয়া যায়নি। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন খুঁজছে।
টাঙ্গাইল থেকে ডুবুরি এসেছে। সিদ্ধান্ত নেওয়া হলো কুয়ার পানি সেঁচে তারপরে লাশটাকে খুঁজে বের করবে। কিন্তু তা হলো আর এক বিপত্তির, কারণ এখন বর্ষার সিজন, তাই সেচ দেয়া মোটেও সম্ভব না। তখন ফায়ার সার্ভিসের এক লোক বলল, একটা বাঁশ নিয়ে আসেন। অনেক বড় একটা বাঁশ নিয়ে আসা হলো। সেই বাঁশের মাথায় আংটা বেঁধে দেয়া হলো। কুয়াতে অনেকক্ষণ খোঁজ করার পর নানার পরনের লুঙ্গি সেই আংটার সাথে উঠে এলো। সবাই শিওর হলো এখানেই নানা পড়েছে। আর একটু বলতে ভুলে গিয়েছি, আমার নানা যখন কুয়ার দিকে যাচ্ছিলেন তখন আমার এক মামি নানাকে দেখেছিলেন এবং আটকাতে যাওয়ার জন্য দৌড়ও দিয়েছিলেন, কিন্তু আমার মামি পড়ে যান। পড়ে যান বললে ভুল হবে, আমার মামির কথা মতে তাকে পেছন থেকে কেউ ধাক্কা দেয়। তারপর তিনি পড়ে যান এবং তার হাত ভেঙে যায় এবং ওইখানেই তিনি অজ্ঞান হয়ে যান। তার জ্ঞান ফিরে পান পরদিন সকালে। ঘটনায় ফিরি, অনেকক্ষণ খোঁজার পর আমার নানার হাতের সাথে আংটা আটকে গেল। তখন ফায়ার সার্ভিসের লোক বলল, এবার কাজ হয়েছে, আপনারা সবাই বাঁশ ধরেন। সবাই মিলে নানাকে ওঠালো, কিন্তু তখন নানা মৃত। এখন কথা হচ্ছে, একটা মানুষ যখন কুয়াতে দেখার চেষ্টা করে তখন সে নিচের দিকে মাথা দিয়ে দেখে দেখার জন্য। তার মানে কেউ যদি কুয়াতে পড়ে তাহলে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে ওপরের দিকে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, নানাকে যখন তুলে আনা হয় তখন মাথা ছিল ওপরে। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা যে আপনি বলছেন যে যখন কুয়াতে কেউ দেখার চেষ্টা করবে তখন মাথা নিচের দিকে যাবে, কিন্তু কুয়াতে যদি পানি থাকে তাহলে কি সেইভাবেই মাথা নিচের দিকে পা উপরে থাকা সম্ভব, নাকি মানুষ বাঁচার চেষ্টা করলে তখন তিনি ঘুরে যাবেন, অর্থাৎ মাথাটা উপরের দিকে থাকবে? আমার মনে হয় এই ব্যাপারে যারা শুনছেন তারা আরো বেশি আমাকে মন্তব্য করে সাহায্য করতে পারেন। যাই হোক, তিনি বলছেন 2 ঘন্টা কুয়াতে পড়ে থাকার পর তার পেটে এক ফোঁটা পানিও ছিল না। নানাকে তুলে সকল ধর্মীয় কাজ শেষ করা হয়। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু হলো না। ঘটনাটা শুরু এখান থেকেই। নানা মারা যাওয়ার 3 দিন পর নানার মেয়ে মানে আমার খালা দেখতে পায় আমার নানু সেই কুয়ার পাশে বসে আছে এবং সাদা রঙের একটা কাপড় পরে আছে। আমার খালাকে ডাকছে, কাছে আয়। আমার খালা তখন নানুর কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। যখনই পা বাড়ালেন তখনই আমার খালা হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। আমার খালাকে সবাই মিলে ঘরে নিয়ে আসে এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। তারপর খালাকে সবাই সবকিছু জিজ্ঞেস করে, খালাও সবকিছু খুলে বলেন। সব শুনে নানু বলেন, আমি তো ওইখানে যাইনি। সবার বুঝতে বাকি রইল না কি হয়েছিল। তারপর একদিন পর আমার নানু দেখে আমার নানা কুয়ার পাড়ে বসে আছে, আমার নানুকে ডাকছে। এটা দেখে আমার নানু ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে সবাই এসে নানুকে বলে, কি হয়েছে? আমার নানু আমাদের সব খুলে বলে। তখন সবাই চিন্তা করে এইভাবে চলতে থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় বড় কোনো হুজুর আনা হবে এবং এই সব কিছু চিরদিনের মতো বন্ধ করতে হবে। যে কথা সেই কাজ, হুজুর আনা হলো। সেদিন আমিও ছিলাম ওইখানে। হুজুর বাড়িতে পা রেখেই বললেন, আমি আজ বাড়িতে যাব না, এখানে বড় সমস্যা আছে, আমি আগামীকাল আসবো সন্ধ্যায়। তার পরের দিন হুজুর আসলেন সাথে একজন ছাত্র নিয়ে। এসে বললেন, ওই কুয়ার পাড়ের মাটি লাগবে 1 মুষ্টি। কিন্তু এই মাটি আনা এত সহজ না, কে আনতে যাবে এই মাটি? তখন কেউ রাজি হচ্ছিল না, সবাই ভয় পেয়েছে। তাই আমি বললাম, আমি আনবো। হুজুর তখন বললেন, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়, এই কাজে অনেক সাহস প্রয়োজন। আমি বললাম, আল্লাহ ভরসা। তখন হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর হুজুর আমার নানাদের ঘরে গিয়ে বসলেন, একটা গোল বৃত্ত আঁকলেন। আমাকে বলে দিলেন, যা কিছুই হোক, তোমার চারপাশে যা কিছু ঘটুক, তুমি ভয় পাবে না, তোমাকে ওরা কিছু করতে পারবে না, তুমি মাটি নিয়ে পেছনে তাকাবে না। আমি চলে গেলাম মাটি আনতে। রাত তখন 10টা। আমি মাটি আনার জন্য যখন ঘর থেকে পা বাড়ালাম তখন চারদিকে শুরু হলো ঝড়। কুয়ার পাশের বাঁশ ছাড়টা মনে হচ্ছে ভেঙে পড়বে। বাঁশগুলো মাটিতে এসে পড়ছে। আমি ভয় ভয় করে কোনোভাবে পৌঁছালাম এবং 1 মুঠো মাটি আনার জন্য হাত দিলাম। মাটি মুঠো করে ধরতে পারলাম, কিন্তু সেই মাটি আমি তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার